তো ও বললো কি আচ্ছা ঠিক, তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। তো ওখানে যাওয়ার পর সে আনলো, আমিও আনলাম। তো প্রথমবার আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাই, আর তখন ওর হাজবেন্ডের সাথে ফার্স্ট আমাদের দেখা তাদের বাসায়। ওকে, তার হাজবেন্ডের সাথে দেখা, তো সে তো মানে ওরকম ভাবেই খুব দেখতেও খুব হ্যান্ডসাম ছিল। তো ওখানে ফার্স্ট দেখা, আমি আর ততটা তাকে ইয়ে করিনি, কথা বলতেছি কোথায় যাবেন, তখন ও আমাকে ভাবি ভাবি বলতেছে, ভাবি আপনারা এই কাজটা আপনারা কি করতে পারবেন, কি করেন না করেন আপনারা আর কোনো কাজ খুঁজে পান না। মানে আমাদের প্ল্যান ছিল নতুন একটা বিজনেস করা, রাইট? সেটা বা এরকম থেকে কিছু ইয়ে করে। আচ্ছা, লতার হাজবেন্ডের নামটা কি ছিল? মাসুদ। মাসুদ। মানে মাসুদ আপনাদেরকে বলছে ভাবি কি সব করতে চান, এগুলো তো কি করেন না করেন আমি তো কিছু বুঝি না। বাট মাসুদ আপনার দৃষ্টিতে প্রথম দেখাতে হ্যান্ডসাম ছিল। তারপর হলো কি যে তখন আমরা গেলাম, আমার হাজবেন্ড ওরা দুজন গেল বাইকে আর আমরা রিক্সা করে ওইখানে গেলাম। তো ওখান থেকে দাদির সাথে কথাবার্তা বলে তারা উনি আমাদের পরের দিন আমাদের কিছু কাপড় চোপড় দিল, যেগুলো আপনারা করে নিয়ে আসবেন। তো আস্তে আস্তে দেখা যায় সেই বেশি করতো, আমি এটাতে নিয়ে আমি এত লুক পাবো কোথায়, তা আমি কম রাখতাম, আমি নিজে করতাম। তারপরে আমার এখানে একটা মেয়ে ছিল, ওকে দিয়ে করাতাম। তো যাই হোক এরকম করতে করতে এটাও শেষ পর্যন্ত দেখা যায় যে মানুষ ঠিক মতো করতো না, অনেক প্রেশার পড়ে যেত। তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক তো ভালো হয়েই গেল। পরে আস্তে এই ব্যাপার নিয়ে লতার সাথে আমার অনেক দিনের ফোনে যোগাযোগ নেই। কি ব্যাপার ফোনে কথা বলতে একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তার হাজব্যান্ড ধরলো। ওকে, তার পার্সোনাল নাম্বার, হ্যাঁ নাম্বার ছিল না, তো ও ধরলো। মাসুদ ধরার পরে তো আমি বললাম যে লতা কোথায়, বললো যে কেন ওর দরকার কি, বলতেছি একটু দরকার আছে। তো বলে যে আমার কাছে বলা যায় না, আমি কি আপনার কাছে কি বলবো, আমি ওকে একটু দেন, ও তো বাবার বাড়িতে চলে গেছে। আমি কি বাবার বাড়িতে চলে গেছে, ও তো কালকেও আসলো। তা বললো যে কত কিছু হয় আমাদের মধ্যে, তা বলে কি আমি কি আপনার সাথে কথা বলতে পারি। মাসুদ আপনাকে বলছি যে আপনার সঙ্গে কথা বলতে পারে কিনা। পারি কিনা। তখন আমি বললাম যে আপনি আমার সাথে কি একটু কথা বলবেন, না আপনাকে না আপনার সাথে কথা বলতে ভালো লাগে, তো কথা বলতে ভালো লাগে, আপনাকে ভালো লাগে এসে আমি কি উল্টাপাল্টা কথা বললেন ভাইয়া, আপনি এগুলো কি করছেন বলা আপনার মানায়। তারপরে বললো যে মানায় না কেন, আপনি এত কথা বলেন কেন, আমি যেটা বলতেছি আপনি একটু শুনলে সমস্যা কি, আমি সমস্যা কোনো কিছু না, কিন্তু এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না, আমি এটা শুনতে চাই না। তো আমার কেন জানি ফোনে এই ধরনের কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, তো আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে আপনারা দেখা করলেন, দেখা হওয়ার কতদিন পরে ফোনে কথা হচ্ছে? প্রায় 3-4 মাস পরে। 3-4 মাস পরে ফার্স্ট ফোনে আপনার সঙ্গে ভাবে কথা হচ্ছে। বলে আমি কি আপনার সাথে আমি শুধু এতটুকু বললাম, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। কি কথা বলবেন আপনি, যে না আপনার বিজনেস সম্পর্কে এই ধরনের কথাগুলাই বলছিল তখন। তো তার ব্যালেন্স শেষ হয়ে গেল, তো অফিসে চলে গেল। সে অফিসে যাওয়ার পথে সে আবার আমাকে ফোন দিল, হ্যাঁ ব্যালেন্স করে, আমার মোবাইলে তখন ব্যালেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা এখন বলতে চাচ্ছি, আমি কি বলবেন আপনি বলেন, কেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনাকে তো আমি অনেক দিন যাবত চিনি, অনেক দিন যাবত দেখি, আমাকে দেখেন চিনবেন না কেন, আপনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তখন কিন্তু তার ফ্যামিলির মানুষ আমার বাসায় আসা যাওয়া করতো না, এটা অনেক পরে ওইটা হয়েছে। ওর সাথে পরিচয় আমার ভালো আছে, আমাকে তেমনি দেখবিনি, আমার দোকান থেকে ওকে প্রায় সময় নিয়ে যান না, তার সাথে দেখা হবে না। তো এই 2-1 দিন জাস্ট এতটুকুই, প্রায় সপ্তাহখানেক যাওয়ার পরই তো কথা বলতে বলতে একদিন বললো কি অফিসে যাওয়ার সময় আমার মোবাইলে আবার ব্যালেন্স করলো, মোবাইলে এগুলো জিজ্ঞেস করার পরে এইগুলো জানি ব্যালেন্স শেষ হয়ে গেলো, ব্যালেন্স করে তারপর বললো কি যে এই ফার্স্ট তার কাছ থেকে কখনোই আমি কোনো জিনিস, আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়াটা সবচেয়ে বেশি খারাপ লাগে এগুলো। তো উনি যখন এটা করলো আমার খুব রাগ হলো যে আপনি এটা করলেন কেন, আমি কি আপনাকে বলছি কিনা আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমার সাথে কথা বলে জন্য দিলাম। আমি বললাম যে আপনি যদি আমার সাথে কথা বলতে চান এটা আপনি কখনো করবেন না। আপনি অনেক প্রেস্টিজিয়াস আপনার জায়গাতে, আমরা বুঝতে পারছি আপনার কথা, কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে আপনি যদি কারো কাছে বিজনেসের কথা জিজ্ঞেস করেন, সেটার জন্য 2 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে, কিন্তু কথা বলতে বলতে গিয়ে আপনাদের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে এবং সে আপনাকে ফ্লেক্সিলোড করে দিচ্ছে। নিশ্চয়ই এটা প্রথম দিনই দেয়নি, কয়েকদিন পরে দিয়েছে। একদিন পরে। এই সময়টা আপনারা কি ধরনের কথা বলেন? এই যে আপনার বিজনেস কেমন চলতেছে, ওটা যে করতেছে, এগুলো কোনো কথা হলো, এগুলো কোনো কাজ হলো, এটা কি করেন, এটা না করে অন্য কিছু করতে পারেন না, যেটা করতেছেন ওইটাই ভালো করে করেন, ওইটাই মনোযোগ দিয়ে করেন। যাই হোক, তো কয়েকদিন যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে যে আপনাকে না আমার খুব ভালো লাগে। এখন মানুষ তো কেউ তো ভালো লাগতেই পারে, তো না আমি ওইভাবে না, আপনাকে আমার অনেক ভালো লাগে। তো তখনই আমাকে সে প্রপোজ করে একটা সরাসরি বলে, কি প্রপোজ করে? সরাসরি বলে আই লাভ ইউ। উনি এই কথাটা বলার পরে আমি কেমন একটু শর্ট খেয়ে যাই, আসলে এটা কি ব্যাপারটা। তখন আমি একটা জিনিস কি লতা যে আমাকে বলতো যে তার হাজব্যান্ড বিভিন্ন মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করতো, সেইটা ধরার জন্য, সেটা বোঝার জন্য তার এই কথাটা সাথে সাথে তো কোনো রিয়েক্ট করি না, পরবর্তীতে অনেক পরে তখন আমি এটা অ্যাকসেপ্ট করি, তাকে শুধু একমাত্র বোঝার জন্য, আসলে কি সেরকম টাইপের মানুষ, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক করার মতন আপনি টেস্ট করতে চাচ্ছেন। তার আগে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার হাজব্যান্ড কি আপনাকে এই লাভ ইউ বা থাকে না অনেক রোমান্টিক হয়, আপনার হাজব্যান্ডরা কখনো লাভ ইউ বলা বা ওই জাতীয় একটা রোমান্টিসিজমের মধ্যে নিজেকে নেওয়া, এগুলো কখনো এই জিনিসটাই আমি তার কাছে মিস করতাম, কারণ যেই বয়সটাতে আমার বিয়ে হয়েছে ওইটা তো ওরকম পরিপক্ক ছিল না,
ডিফারেন্সটা কত ছিল, কত বছরের ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে? তার সাথে আমার প্রায় 12-15 বছরের ডিস্টেন্স। 12 থেকে 15 বছরের গ্যাপ। প্রিয় শ্রোতা, লুবনার বয়স যখন 18 বছর তখন তার বিয়ে হলো। একেবারেই বলা যেতে পারে যে বিয়ের প্রাথমিক বয়স। এবং এখন ও যেটা বলছে যে রোম্যান্টিসিজমের জায়গাটাতে আমি হাজবেন্ডকে কখনো পেতাম না। সাইমultaneously লাইফের এই যে জায়গাটি, সেখানে এসে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ঘটনা আজকে কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা বারবারই বলে থাকি যে আসলে ঘটনা জাজ করলেও শেষ পর্যন্ত অপরাধ কোথায় গিয়ে দাঁড়াবে উই কান্ট ইভেন ইমাজিন। তো আমরা সেই জায়গাটায় যেতে চাই। ছোট একটা বিরতি নিচ্ছে আমরা, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো। বিরতির ঘন্টা যেহেতু বেরিয়ে গিয়েছে, আমরা ফিরে এসে লুবনার জীবনের যে অপরাধ এবং ভুল, আমরা সেই ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি। এবার অপরাধ এবং ভুলের মুখোমুখি হব, সেটার জন্য অপেক্ষা করুন মাত্র কয়েক মিনিট। ঠিক 12:06 আমরা ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, লুবনা রয়েছে সত্যের আসনে। ফিরছে একটু পর, সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। আমরা সংবাদের বিরতির পরপরই আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, এবং আরজি কিবরিয়ার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং আমাদের সঙ্গে আজকে সত্যের আসনে রয়েছে লুবনা, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ড আমরা আবিষ্কার করেছি 11টা থেকে 12টার মধ্যে। এই পর্যায়ে আমরা একেবারে অপরাধ আর ভুলের মুখোমুখি হব। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি লুবনাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে আপনি যে লিঙ্কটা পাবেন সেখানে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গেই এই ছবি দেখতে পাবেন এবং ওখানকার মেম্বার হয়ে যাবেন, আমাদের এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন। ওকে লুবনা, ফিরছি আপনার কাছে। আপনি যে জায়গাটিতে ছিলেন, যে আপনি এক ধরনের টেস্ট করতে চাইলেন যে আসলেই লতা সত্য বলেছিল কিনা, সেটার জন্য আপনি এগ্রি করে নিলেন যে ওকে আই লাভ ইউ টু, রাইট? হ্যাঁ, তারপর অনেকদিন পরেই হচ্ছিল। যাই হোক, আমার কাছ থেকে এটা অনেকদিন পরে ব্যাক করি। জি। তো এভাবেই আমাদের দিন চলতে থেকে, কথা বলতে থাকি, ছেলে মেয়েদের নিয়ে কথা হয়। আর ও তখন বেশি বেশি লতাকে আমার দোকানে মানে পাঠাতো, মানে আসলেই সে নিয়ে যেতে পারবে, নিয়ে যাওয়ার ছিল আমাকে দেখে যেতে পারবে। ওকে। হ্যাঁ, তো আমাকে অনেক ফোর্স করতো মানে বাইরে যাওয়ার জন্য, চলো বেড়ায় আসি, ঘুরে আসি। সে আবার লতার কাছ থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানলো যে আমার হাজবেন্ড কিরকম সে। তো আমি যেহেতু ওর কাছে সবকিছু বলতাম, তো ও যখন ওদের স্বাভাবিক সে এত কষ্ট থাকে, সে এরকম করে, এটা স্বাভাবিক আমাদের। হ্যাঁ, জেনে গিয়েছিল। জেনে যাওয়ার পরে এক তো আমাকে তার ভালো লাগে, তারপরে আবার সেই জিনিসগুলো জানতে পারলো, তার মধ্যে সে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল। তো সে আমাকে বলার পরে অনেকদিন পরে আমি তাকে টেস্ট করানোর জন্য, তো আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে আমিও একসময় বললাম। তো ও আসতো, দেখতাম, মানে আমি প্রথম আগে তো যেতাম যে বান্ধবীর হাজবেন্ড, সালাম দিতাম, কথা বলতাম। তো ও আসলে সালাম দিতে, কথা বলতে কি ব্যাপার, মানে তখন সে থাকতো সাথে, তো ভালোভাবে কথা বলতাম। পরবর্তীতে যখন আমি এটা বলার পরে আমার ভয় লাগতো তার সামনে যেতে, মানে কেমন আনইজি ফিল করতাম, মানে খুব লজ্জাও লাগতো যে যাওয়াটা। যাই হোক, তো এইভাবে করতে করতে তো একদিন ফোনে বললাম যে কি ব্যাপার, আমি তো ওকে আনতে যাই, এটা তো তোমাকে দেখার জন্য। আমি বললাম যে দেখার জন্য, দেখা তো হবেই, দেখতেছেন না? আমিও তখন আপনি করে বলতাম, দেখতেছেন না? যাই হোক, এভাবে করতে করতে আমাদের কথা বলতে বলতে অনেক সময় কেটে যায়, প্রায় 1 বছরের মতো। শুধু কথাই বলেছে? হ্যাঁ, কথা। আচ্ছা, এই কথাগুলো বলতেন কখন? রাতের বেলা তো বলার সুযোগ ছিল না, কারণ হাজবেন্ড ছিল। যখন দোকানে থাকতাম, দোকানের সময়টা বলতেন? অফিসে থাকতো। ওকে, তখন ফোন করতাম দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলাতে। ওকে, আবার থাকতাম, বাসায় যেতেন? হ্যাঁ, বান্ধবী। মানে হ্যাঁ, 1 বছরের মধ্যে তাদের ফ্যামিলি ভাবে সম্পর্কটা এমন ভাবে হয়েছে, মানে নিজেদের রক্তের সম্পর্ক মনে হয় নিজেদের আত্মীয়তার মধ্যে। এর মধ্যে লতা আপনাকে কোনো সন্দেহ করে না? না, সে কখনোই আমাকে কোনো ব্যাপারে মানে সন্দেহ করতো না। এই যে একসাথে কথা বলতেছি, অনেক সময় দেখা যায় না যে ভালোবাসি আমরা একজন আরেকজনকে, এই যে কথা বলতেছি, অনেক সময় সে আমাকে একটা মানে আদরের ভঙ্গিতে একটা কথা বললো, কি গো তুমি কি, মানে কিন্তু আদরের ভঙ্গিতে কথা বললো। তো তখন লতা নাই, ও তো মানে বিশ্বাস করে বিলিভ করে, ওই যে আমরা ড্রয়িং রুমে বসে আছি টিভি দেখতেছি, যখন তাদের বাসায় গেলাম, বাসায় যাওয়া আসা শুরু হলো, ও যখন চলে যেত তখন ও এসে আমার হাতটা ধরতো বা কথা বলতো, এরকম মানে কথা বলতাম একজনের, মানে ওরকম ভাবেই কথা, মানে লতা পাশের রুমে থাকা অবস্থায় কাজটা হতো। হ্যাঁ, তো ওরকম ভাবে কোনো ওরকম খারাপ কোনো কথা ওর তখন আমাদের মধ্যে হতো না, ওরকম ভাবে না। আপনি যেটা বলছিলেন যে আপনি প্রথমে টেস্ট করার জন্য আপনি এগ্রি করে ফেলেন যে ঠিক আছে আমিও লাভ করি, কিন্তু 1 বছরের সম্পর্কের কথা বলছেন, 1 বছরের টার্গেটটা ওরকমই, তখনও কিন্তু ওরকমই ছিল, 1 বছর ধরে এরকম। হ্যাঁ, আমার টার্গেটটা আসলে আমি ওরকম ভাবে একটু স্ট্রংলি, মোটামুটি মানে একটু স্ট্রং ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমি মেরিড পার্সন, আমার বাচ্চা আছে, হাজবেন্ড আছে, এগুলো নিয়ে কথা সবসময় এই মাথায় থাকতো, এটা যে আমি একটু কনফিউশন থেকে আমাদের শ্রোতাদেরকে দূরে নিয়ে আসতে চাই। প্রত্যেকটা সম্পর্কের একটা গোল থাকে। আপনারা দুজন যখন কথাবার্তা বলতেন পরস্পরের প্রতি, আপনাদের সম্পর্কের লক্ষ্যটা কি ছিল? মানুষ টেস্ট করে আপনার লাভটা কি হবে? একটা যেটা যে তার ওয়াইফ তো তাকে আপনার চেয়ে অনেক ভালো জানে,
সেটা আপনার বিলিভ টেস্ট করার কোনো দরকারও নাই। ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি করছেন, লাভটা কি হচ্ছে? আস্তে আস্তে দেখতে দেখতে তার অ্যাটিটিউড গুলা, তার কথাবার্তা গুলা, তার সে যে কাজ করতেছে, এগুলা দেখে দেখে আমার নিজের কাছেই মনে হয় যে আমি নিজে থেকেই তাকে টেস্ট করবো, কি আমি নিজেই তার প্রেমে পড়ে গেছি। ওকে, নিজে আপনি তার প্রেমে পড়ে গেলেন এবং এটা বছর খানেকের মধ্যেই। আচ্ছা, কিন্তু প্রেমে পড়ার আগে আপনি তো আপনার লিমিটেশনগুলো জানতেন যে আপনার একটা সংসার আছে, আপনার হাজবেন্ড আছে, আপনার বাচ্চা আছে দুটো, এবং তারও তো সংসার আছে। দুজনেই আপনার সম্পর্কে খুব ভালো জানতেন, কিন্তু আপনারা কি চাইতেন? মানে কথা বলতে ভালো লাগতেছে, ভালোবাসতেছি, যা ভালো লাগছে আপনারা সেটা করে যাচ্ছেন। হ্যাঁ, সেটাই কথা বলতে যাচ্ছি, মানে করে যাচ্ছি। ঠিক আছে, হয়তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে কখনো বেড়াতে যেতে পারতাম, সে কোথাও মানে 6-7 বছর ঢাকা থেকেছি, কোথাও নিয়ে যায় না, ছেলে মেয়েদের নিয়ে চলো একটু বেড়াতে যায়, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। ওকে, ঠিক আছে। তো মাঝে মধ্যে যখন বলতো যে আজকে ফ্রি আসো, চলো একটু বেড়াতে যাই, ও বলতো। হ্যাঁ, তো আমিও আচ্ছা, আপনিও কি কখনো জিজ্ঞেস করছেন তুমি তোমার ওয়াইফকে নিয়ে বেড়াতে নিয়ে যাও কিনা? আমার ভালো লাগে না। ও বলতো ভালো লাগে না। হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ওনার কিন্তু বেড়ানোর অভ্যাসটা মনের মধ্যে আছে এবং সেটা আলটিমেটলি নিজের ওয়াইফের সাথে উনি প্র্যাকটিস করছেন না। কেন করছেন না সেটা অন্যরকম একটা ব্যাখ্যা থাকতে পারে। আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আপনাকে বেড়াতে নিয়ে যেত, বা আপনার হাজবেন্ড যদি আপনাকে ওই যে খুব রোমান্টিক একটা মোমেন্টে বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে কি এই মানুষটার আপনার জীবনে কোনো প্রয়োজন থাকতো? কোনো ঘটনাই ঘটতো না তখন, কোনো ঘটনাই ঘটতো না। ওরকম একটা প্রত্যেকটা মেয়ের জীবনে যেরকম চায়, হয়তো সম্পূর্ণ না, কিছুটা হলো। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের যুগে মেয়েরা আমরা চাই যেটা, যে আমার হাজবেন্ডের টাকা পয়সা থাকবে, মানে ওরকম যেটা আমি চলতে পারি, কারো কাছে যেন হাত পাততে না হয়, ফ্যামিলির কাছে এরকম হাত পাতে কিন্তু কোনো মেয়েই চায় না যে বিয়ের পর আবার ফ্যামিলির কাছে হাত পাতা। তো এগুলাই কিন্তু আমাকে তার কাছ থেকে অনেক পেয়ে চলে নিয়ে। ওকে, তারপর কি হলো? বেড়াতে নিয়ে যেতে চান? তারপর বেড়াতে যেতাম, যেতেন আপনারা বেড়াতে? হ্যাঁ। কিভাবে ম্যানেজ করতেন? আমি ওই যে তখন আমার হাজবেন্ড থাকতো না, কাজে বলতো যে আমি ব্যবসার কাজে, হয়তো দেশে বাড়িতে থাকতো বেশিরভাগ সময় যেত। আবার আরেকটা জিনিসটা, আমি তাকে আসলে জিজ্ঞেস করতাম না তখন, মানে যখন তার সাথে আমি সম্পর্কে জড়াই যে তখন তো তার প্রতি আমার এতটা কেয়ার আর কোনো কিছুই ইয়ে লাগতো না। কি করতেছো না করতেছো, কি হইতেছে না হইতেছে, তারপরে তো সে তার একটা সন্দেহ ঢুকে গেলে কি ব্যাপার, সে এখন আগের মতো এরকম না, বাসায় তো হইচই করি না, কোনো কথা নাই, আমি আমার মতো চলতেছি, এটাই তার আরো বেশি ইয়ে লাগলো। তখন আস্তে আস্তে খালি উল্টাপাল্টা কথা বললো শুরু করলো। এই যে মার্কেটে যাচ্ছি, মানে বিজনেসের কাজের জন্য মার্কেটে যাচ্ছি, এই মানে খুব বাজে বাজে কথা। আপনার হাজবেন্ড, আপনারা যেভাবে শুরু করলেন নতুন একটা জীবন বা নতুন একটা থিঙ্কিং, এইখানে আমরা একটু ক্লিয়ার হতে চাই। লাইক আপনি ওর সাথে ঘুরতে যাচ্ছেন, সো ডেঞ্জার, খুবই বিপজ্জনক ব্যাপারটা, তাই না? কোথায় ঘুরতে যেতেন, কিভাবে করতেন? আমাদের ফার্স্টলি যাওয়া হলো মিরপুর বেড়িবাঁধে। মিরপুর বেড়িবাঁধে, ওকে। মানে খুব সুন্দর একটা লোকেশন। আমি মানে আমার জীবনে কোথাও ঘুরতে যাওয়া মানে এই ফার্স্ট। আমার হাজবেন্ডের সাথে একবার গিয়েছিলাম সিলেটে। সে কি কোনো বাইক ছিল? হ্যাঁ, ওর বাইকে করে আপনি গেলেন বেড়িবাঁধে। ও ওয়াইফ তখন কোথায় থাকতো? তার ওয়াইফ বাসায় থাকতো। বাসায় থাকতো এবং ওয়াইফ জানতো যে ও অফিসে গেছে বা অন্য কোথাও গেছে। আপনার হাজবেন্ড জানতো যে আপনি আপনার বিজনেস নিয়ে ব্যস্ত আছেন? ব্যস্ত আছি। সে ম্যাক্সিমাম সময় তখন সে ঢাকা থাকতো না যখন আমি যেতাম। হ্যাঁ, তখন আমার বাচ্চাদের অনেক সময় করতাম কি, ওর বাসায় বাচ্চাদের, আমার বান্ধবীর বাসায় বাচ্চারা, বান্ধবী বাচ্চা টেক কেয়ার করো, আমরা দুজন টেরিং করে আসি। তো এরকম বেশি দিন হয় নাই, একবার হয়েছে এরকম। এটা আজকে শুনলে সে প্রচন্ড কষ্ট পাবে আমি জানি। তারপর তার সাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো, কথা বলতাম, ভালো লাগতো। এভাবেই করতে করতে আমাদের অনেক দিন পার হয়ে যায়। তো এর মধ্যে হলো কি, আমি অসুস্থ হয়ে যাই। আমার জন্ডিস ছিল একবার, হয়েছে ওর সাথে সম্পর্ক না হওয়ার আগে, আমি ফার্স্টলি যখন ঢাকায় আসি তখন। আর তারপরে হয়েছে তার সাথে রিলেশন হওয়ার পরে, অনেক পরে হয় এটা। একবারে অনেক কিছু ঘটনার, মানে তার সাথে সম্পর্ক, রিলেশন, অনেক মানে ফিজিক্যালি রিলেশনও তার সাথে হয়ে যায়। সেটা করেছে, আমাকে একদিন বললো যে চলো আজকে ইয়েতে যাবো, এয়ারপোর্টে, ফুটের দিকে, ওখানে। তো আমি বললাম যে ওখানে কি, ওখানে সুন্দর লোকেশন আছে, তোমার অনেক ভালো লাগবে। তো আমি তো তাকে প্রচন্ড বিলিভ করি, প্রচন্ড ভালোবাসি। তো ওখানে গেলাম, যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি, অনেক বৃষ্টি। তো অনেক বৃষ্টির মধ্যে কোথায় যাব, মানে ভিজে দুজন একবারে কাক হয়ে গেছে, মানে এত বৃষ্টি। তো বললো কি যে এখানে ভালো হোটেল আছে, চলো আমরা একটু রেস্ট নেই। হ্যাঁ, রেস্ট তো দুজনের সম্মতিতে, আমাদেরও মানে খুব এমনিতেই তো সম্পর্ক খুব গভীর। তারপরও মানে যে এখন মনে হচ্ছিল, তখনকার মনে হচ্ছিল যে একবার মানে কোনো নেই, মানে তারও কোনো সংসার নেই, আমারও কোনো সংসার, আমরা দুজনকেই মানে দুজনের, হ্যাঁ এরকমই একটা মনে হচ্ছিল। যাই হোক, ওখানে যাওয়ার পর তো হঠাৎ করে আমাদের মধ্যে একটা, যেহেতু দুজনই এক ভেজা, তারপর সামনাসামনি ভালোবাসার মানুষ, এর মধ্যেই আমাদের একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যাবে। তারপরে আমার খুব গিল্টি ফিল হচ্ছিল তখন, মানে তার চেয়ে খারাপ মনে হয় যে আমার জীবনেও আমি এরকম খারাপ ফিল করিনি কখন, এত খারাপ লাগছে। তারপরে আমি তার সাথে অনেকক্ষণ কথাও বলিনি, তাহলে মানে আমরা দুজনের সাথে অনেকক্ষণ কথা বলিনি। তো সে আমার কাছে সরি বলছে, যে আসলে এরকম একটা চিন্তাও করতে পারি নাই, তোমাকে আসলে আমি মন প্রাণ থেকে ভালোবাসি, কিন্তু এভাবে কখনো কোনো কিছু হবে এটা বা। যাই হোক,
পরে ওখান থেকে চলে আসি, তার সাথে অনেকদিন আমাদের দুজনের মধ্যেই আবার 2-3 দিন যাবত কথাবার্তা হয় না। পরে আবার সেই ফোন দিল, তাই আস্তে 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 আবার কথা শুরু হলো। তখন এয়ারপোর্ট থেকেই মানে বেড়াতে যেতাম কম, অ্যাক্সিডেন্টলি কখনো যদি কোনো কিছু হয়। তো এর মধ্যে আবার কি যে আমি আমার হাজবেন্ডের সাথে যে কথাবার্তা বলি না আগের মতো এরকম না, আর তখন মনে হয় যে একটু আরো বেশি তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল। হাজবেন্ডের সাথে? হ্যাঁ, হাজবেন্ডের সাথে আরো খারাপ হয়ে গেল। মানে একটা হচ্ছে যে মানুষ যখন আরেকটার প্রতি ভালোবাসা বা যে কোনো একটাতে পড়ে যায় তখন মনে হয় এই সমস্যাগুলো হয়। তো এতদিন পর্যন্ত জ্ঞান করে তার কোনো কিছু করতে পারে না, এখন আবার এরকম তার মধ্যে মানে কোনো কিছুই। আর সেই খুঁটিনাটি অনেক কিছু খুঁজতো, কারোর সাথে কথা বললে যদি আমার কোনো কাজিনরা ফোন দেয় কথা বলে, আবার ধরেন দোকানে অনেক মহিলারা আসে, অনেক সময় দেখা যায় কি তারা বাসায় গিয়ে কোনো একটা জিনিস প্রয়োজন করলো, তার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ফোন করলো, এটা স্বাভাবিক হতেই পারে। তো যখনই কেউ যদি ফোন করতো সে আবার কন্টিনিউ আমার মোবাইল চেক করতো। হাজবেন্ড আপনাকে সন্দেহ করে? হ্যাঁ, যখন আমার ফোন ইউজ করলাম, ফোন নিলাম আমি, তখন থেকেই তার এই জিনিসটা মানে খুব হয়েছে যে সন্দেহ করতো যে মানে তখন তুই তো খাড়ির মধ্যে চলে, তুই কোথায় গেছিলি, ওই যে এখানে গেছিস, ওই যে মার্কেটে যাস। অনেক সময় দেখা যাচ্ছে সে থাকে না, আমাকে মার্কেটে যেতে হয় একাই, কোনো কিছু প্রয়োজন করলো গিয়ে পুরুষ মানুষের সাথে গেছিলাম করতে, বাচ্চা বাচ্চা কথা বলতো, ঝগড়াঝাটি হতো, হ্যাঁ গায়ে হাত তুলতো, গায়ে হাত দিত। কি সে কন্টিনিউ তার একটা অভ্যাস ছিল কি একটা থাপ্পড় দেবে, মানে থাপ্পড়টাতে লাগতো অনেক, মানে এমন ভাবে গায়েগুলো হাত দিত কিন্তু এগুলো কারোরে দেখানোর মতো না, বোঝানোর মতো না, কিন্তু আমি খুব মানে ব্যথা পেতাম, বলতাম যে অনেক সময় কান্নাও করতাম। আমি কি এইভাবে মানুষকে বাচ্চাদের সামনে কখনো এরকম করেছো? হ্যাঁ, বাচ্চাদের সামনে এগুলো নিজের বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই কি জান না। এই যে ব্যাপারটা যেটা আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে 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 হাতাহাতির পর্যায়ে চলে আসছে, এই সময়টাতে তো মাসুদ আপনার জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার জীবনে লাভ কি এটাই, মানে লাভ ফার্স্ট লাভ বলতে কি এই মাসুদই ছিল? এর আগে আপনি কোনো ছেলের সাথে প্রেমে পড়েননি? না, সুযোগই হয় না। একটা মেয়ে একটা ছেলেকে লাভ করছে যখন তার বেবি হয়ে গেছে, যখন তার সংসার হয়ে গেছে, তার আগে সুযোগ হয়নি কিংবা মন থেকে ফিলই করেনি। তার জীবনে ফার্স্ট লাভ, চিন্তা করে দেখুন, যারা এখানে শুনছেন যারা অনেকে ম্যাচিউর, তারা জানেন যে জীবনের প্রথম লাভের প্রতি, ভালোবাসার প্রতি এফেকশনটা কতটা তীব্র হয়। আর এখানে এফেকশন প্লাস কত ধরনের অপরাধ, ভুল এবং একই সাথে কনফিউশন, অনিশ্চয়তা, কত কি যুক্ত হয়েছে এটার সাথে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে আস্তে আস্তে সে তাকে যখন জানাতাম, সে এই যখনই আসতো কি করতো না করতো আমার কাছ থেকে আবার জানতো, জানলে সে এখানে অনেক কথা বলতো, কি করতেছো তুমি, থাক কোনো কথা বলে না, আমাকে বোঝানোর চেষ্টা করতো। মানে হাজবেন্ডের ব্যাপারগুলো আপনি মাসুদের কাছে বলতেন? ওকে। আর তার সাথে সম্পর্ক হওয়ার পরে এমন কোনো কথা নাই যে সে জানে না আমার, মানে সবকিছু। আমি আরেকটা ব্যাপার কি, তাকে ভালোবেসেছি এমন ভাবে আমি কোনো কিছু তার কাছে গোপন করতে পারতাম না, কোনো কথা বলে যে না বলে থাকতেও পারতাম না। একটা জিনিস যেটা বলার দরকার ঠিক বলার, মানে ওটাও মানে শেয়ার করতাম, বলতাম, সেও বলতো, এরকম। মানে সেও মনে হয় যে বাসায় এসে সে তার কথা এমন কথা আমি জানি, তার ওয়াইফ মনে আজ পর্যন্ত জানেন। মানে আমি যেরকম ভাবে চেয়েছিলাম আমার একটা লাইফ পার্টনার, সেও মনে হয় এরকম ভাবে এটা চেয়েছে, সে সবসময় বলতো। ওকে, তার ওয়াইফ কি তার লাভ ম্যারেজ ছিল? তার ওয়াইফের সাথে তার লাভ ম্যারেজ ছিল। এটা কেমন ধরনের লাভ ম্যারেজ আরেকটা বলি, সে ওয়াইফ তাকে পছন্দ করতো কিন্তু সে আসলে একটা চাপে পড়ে বিয়েটা করছে, যেটা আমি ইট ওয়াজ হিজ পয়েন্ট অফ ভিউ, মানে সে আপনাকে হয়েও বলেছে, বাট ইট ওয়াজ লাভ ম্যারেজ। ওকে ফাইন, আমরা এটা জাস্টিফাই করতে যাবো না, বাট এটা লাভ ম্যারেজ ছিল। ওকে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, নিয়ম মানে না, ঠিক জানি না, তবে সেই প্রয়োজনটা যদি নন এথিক্যাল হয়, সেই প্রয়োজনটা যদি অন্যায় হয়, সেই প্রয়োজনটা যদি এমন হয় যে কারো কাছে সেটা নিজেকে গিলটি, দোষী এবং অপরাধী করে দেবে নিজের বিবেকের কাছে, তবে সেই প্রয়োজনের কাছ থেকে দূরে থাকাটাও কিন্তু অনেক বড় একটা প্রয়োজন। হ্যাঁ, তারপর কি হলো? তারপর সবসময় শেয়ার করতাম নিজেদের সব পার্সোনাল ব্যাপারগুলি আমার, তো আমাকে সবসময় সান্ত্বনা দিত, বোঝাতো। আরেকটা ব্যাপার কি যে ও আমাকে আসলে পরে লাইফ পার্টনারের মতোই সে আমাকে দেখা শুরু করলো, যে আমি বিয়ে করবো তোমাকে, তুমি যদি তাকে ছেড়ে আসতে পারো আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সব দায়িত্ব নেবো। আমি বললাম যে এটা কখনোই সম্ভব, তোমাকে আমি ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু মানে এক পর্যায়ে দুজন এক ধরনের ডিসিশনই নিলাম। কিন্তু তার মধ্যে আমার বান্ধবীর একটা বেবি, ফার্স্ট বেবি প্রায় 3 থেকে 4 বছর পরে, তার বিয়ে 3 থেকে 4 বছর পরে বেবি হলো। হ্যাঁ, কনসেপ্ট করে তারপরে মানে আমার সাথে সম্পর্ক পরেই তাদের অনেক পরেই তার মাসুদ বাবা হলো, হ্যাঁ, লতা মা হলো। ওকে, তো ওর এই সম্পূর্ণ জিনিস আমার উপর দিয়ে গেল। মানে আমি তাকে তখন তো লতা আমাকে প্রচন্ড বিলিভ করতো, মনে হয় যে তার ফ্যামিলির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একদিকে, আমি একদিকে, যে কোনো জিনিসে ওকে ডাকো, ওকে আনো, মানে তার প্রতিও যেন আমার একটা অন্যরকম মায়া ছিল লতার প্রতি। হ্যাঁ, লতার। ওকে, তো ওই সবকিছু হসপিটালে নিয়ে এডমিশন করালাম, ওখানে তাকে দিয়ে আসা, কিন্তু রাতে কখনো থাকে না, এমনি আসা যাওয়া, ওই 2-3 বাজারে তাকে দেখে আসতাম, এটা স্বাভাবিক, যেটা একটা সম্পর্ক ভালো, সেই আমাকে নিয়ে যেত। হ্যাঁ, মাসুদ নিয়ে যেত। অনেক সময় বলতো যে আজকে কি যাবা, তো যে হ্যাঁ ওর একটু দেখে আসি, ঠিক আছে তুমি আসো, এদিকে আমি নিয়ে যাবো। এক তো তার সাথে ঘোরা, আর মানে ঘোরা কি ওই পর্যন্তই,
তো প্রায় সময় ও আমাকে নিয়ে যেত, তারপরে কন্টিনিউ তো তাদের সাথে আসা যাওয়া, বাসায় আসা যাওয়া, আমাদের বাসায় আসতো, তাদের এখানেও যেতাম। এরকম করতে করতে অনেক সময় এর মধ্যে যে একটা কথা বলো না, রত বেচা হলো কল্লাও দেখা হলো, মানে ভালোবাসার সম্পর্কটা এরকম ছিল যে ওই যে আমিও তখন বলে যে ওইখানে গেলে হয়তো দেখতে পাবো, মানে সে আছে বাসায়, কোথায় আছে বাসায় আছি, আজও বাসায়, আচ্ছা আজকে চলে আসো। এই বিকালের দিকে আবার আমার এক ননদ আসে বেড়াতে, আপনারা যে ফ্রিকোয়েন্টলি কথা বলছেন এটা কি লতা জানতে পারে ওই সময়টাতে? ও তার সামনেই আবার অনেক সময় কথা বলতাম, মানে লতার সামনে। এটা লতা কিভাবে নিত? না, এটা কোনো ভালোবাসার কথা ছিল না, অনেক দুষ্টামি, লুডো খেলতাম তাদের বাসায়, এখানে কোনো মাইন্ড করার মতো কোনো কাজও করতাম না, আর মাইন্ড করার মতো কোনো কিছু হতো না। যাই হোক, এটা আস্তে আস্তে যখন এগোতে থাকে আমাদের সম্পর্কটা ওরকম গভীর হতে থাকে। লাস্টে যখন ওর সাথে এই সম্পর্ক থাকাকালীনই আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পরে তখন আমি আর নিজেকে কেয়ার করতে পারতেছিলাম না, তখন সবকিছু বন্ধ করে আমি আমার বাড়িতে চলে যাই, দেশের বাড়িতে। আমার আম্মা আসছিল, সে আমাকে ওরকম ভাবে মানে ডাক্তার ট্রিটমেন্টও করতে পারতেছি না, মানে একবারে মরণাপন্ন অবস্থা। তো আমি দেশের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে এক তো তার সাথে ঝগড়াঝাটি, এখন বুঝি কি যে আমি আর পারবো না তার সাথে, তো বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে গেলাম আমার ফ্যামিলির উপর। ভাইয়া আছে, ওরা সম্পূর্ণই নিল। তো ওখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আর আসতে চাইলাম না, আমি আর মানে ব্যাক করতে চাচ্ছি না আমার হাজব্যান্ডের কাছে, যে আমার আর ভালো লাগে না জীবন। বললাম যে তুমি যদি কোনো কিছু না করো তাহলে আমি এক ছাদের নিচে তোমার সাথে থাকা সম্ভব না। যাই হোক, এগুলো নিয়ে যেতে যেতে আমাদের প্রায় 3 বছর কেটে গেল। আমি বাড়িতে, হ্যাঁ, আমার ছেলে মেয়েকে নিয়ে ওখানে ভর্তি করা দিই। তো এদিকে আবার হলো কি যে মাসুদ আমাকে দেখতে পারে না, যার জন্য সে একবার পাগল হয়ে গেছে। তার সাথে আমার আর দেখা হয় না। 1 বছর তার সাথে আমার আর কোনো দেখা হয় না আর কি। 1 বছর মাসুদের সাথে কোনো যোগাযোগ নেই? ওকে, হয় না, যোগাযোগ হয়, ফোনে কথা হয়, দেখা হয় না, কারণ আমি ঢাকায় আসি না, দেখা হয় না। এর মধ্যে মাঝখানে একবার এসে আমি শুধু আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে গেছিলাম, আমার বাসাটা সব ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে ওখানে আমার দোকানে সবকিছু নিয়ে আমি বাড়িতে চলে যাই। তো তখনই তার সাথে দেখা হয়, তাদের বাসায় যাওয়া হয়, একদিন থাকাও হয় তাদের বাসায়। পরবর্তীতে যখন বাড়িতে যাই, এর মধ্যে আমার হাজবেন্ডকে নিয়ে বসা হওয়ার পরে তার সাথে অনেক রাগারাগি হয়, আমাদের ফ্যামিলির মানুষও অ্যাডজাস্ট করতে পারতেছে না। পরে এক পর্যায়ে আমি ডিসিশনই নিলাম, তোমার সাথে থাকবো না, আমি সেপারেশনে দিই। তারপরে আমি অনেক কিছু হওয়ার পরে এখানে তাকে আমি সেপারেশন দিতে। তো এদিকে হলো কি যে যখন মাসুদ জিনিসটা জানতে পারলো যে আমি সেপারেশন হয়ে গেছি। সেপারেশন মানে কি, ডিভোর্স দিয়ে দিলেন? হ্যাঁ, ফ্যামিলির মানুষের উপর আমি ডিপেন্ডেন্ট, তাহলে এই লোকের সাথে থেকে লাভ কি? আমি জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে যে আপনার জীবনে যদি ওই মুহূর্তে আপনার লাভ, যেটাকে বলছেন মাসুদ, অ্যাডাল্ট্রি বা পরকীয়া যে সম্পর্কটা, এটা যদি না থাকতো, আপনি কি পারতেন আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে? না। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। যত কষ্টই হোক, হ্যাঁ বলছিলেন যেটা, যত কষ্টই হোক আমি হয়তো তার কাছেই আমি থাকতাম, কিন্তু এই এত বড় ডিসিশন আমি নিতাম না। এই ডিসিশনটা নেবার পেছনে মাসুদ কি আপনাকে কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করেছে? না, সে কখনই করেনি। আপনি কেন করলেন এটা? আমি তাকে মানে আর ওই ভালোবাসাতে জড়ায় পড়াতে তার প্রতি এতটাই মানে আমি আসক্ত হয়ে গেছি যে আমার ওর প্রতি আর কোনো ফিলিংসই আর কাজ করছে না। ফিলিংসই জায়গা ছিল না, এখন এটাকে মন থেকে মাথা থেকে সবকিছু থেকে এটা দূরে সরে গেছে। ওকে, তো ডিভোর্স আপনি দিলেন, আপনার হাজবেন্ড কি বলছিল ওই মুহূর্তে? মানতে পারছিল সে? না, ও তো ছিল না তখন। আমি এটা করে পেপারস পাঠিয়ে দিয়েছিলাম। তো আমরা জানতো না? না, জান। যখন জানলো তখন কি করলো? তখন সে এসে অনেক কান্নাকাটি করো। এর মধ্যে তো আমাদের বাসায় যায়, যাবো বলে যে তুমি এই কাজটা করো না, এটা কেন করছো, আমি এটা মানি না। ওখানে এসে সে আমার মামাদের সবাইকে ফোন করে বলতো সে যেন আমার কাছ থেকে দূরে না যায়, আমি আগের মতো হয়ে যাবো, আমি ঠিক হয়ে যাবো, আমি আর আগের মতো এরকম কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। কিন্তু আমার আসলে এখন অনেক খারাপ লাগছে আর কি, যে ওই সময় কিন্তু ফিলিংসই কাজ করেন। ফিলিংসটাই, তার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করতো না। ছেলে মেয়েটা কার সঙ্গে ছিল? আমার সাথেই ছিল। ছেলে মেয়েদেরকে আপনি কি বোঝান? আমি তাদেরকে তেমন কোনো কিছু বুঝাতে হতো না, এই কারণে হতো না কারণ সে তো যা করতো, আমার গায়ে হাত দিত, আমাকে গালিগালাজ করতো, ওরা তো বাচ্চারা সব চোখে তাকায় থাকতো, আমাকে মারতো এসে, ওরা যায় ধরতো। তারপরও আপনি আগলে থাকতেন যদি আপনার জীবনে মাসুদ না থাকতো? ওকে, তারপর? তো এরকম করতে করতে তাকে আমি সেপারেশন হয়েছে। এটা সেপারেশন হওয়ার পরে আরো হলো জীবন অন্ধকার। এই মোমেন্টে মাসুদ আপনার সঙ্গে কি রোল প্লে করেছে? যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন মাসুদকে আপনাকে মেন্টালি সাপোর্টটা দিয়েছে? সে আমাকে মানে বলতো যে তুমি আসলে আর একটু চিন্তা ভাবনা করো। না, এমন হতো না যে সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেছে আর চেঞ্জ করো না, এরকম কোনো কিছু বলতো না? এরকম কোনো কিছু সে আমাকে এই ব্যাপারে কোনো সাপোর্ট করে নাই বা কোনো কথা ওই ব্যাপারে ডিভোর্সের ব্যাপারে সে আপনাকে না, সাপোর্ট এই ব্যাপারে কোনো দিন কোনো কথা বলে নাই সে। এটা আমার সম্পূর্ণ নিজে থেকেই, কারণ আমি ধরেন একটা নেশার মতো অ্যাডিক্টেড হয়ে গেছে, এই জন্যই মনে হয় এরকম ধরনের, এই জন্যই হয়েছে এই ডিসিশন। যাই হোক, তাকে সে যখন পেপারসগুলো পাঠাই দেওয়ার পরে ওই দিন অনেক কান্না করছে। ওই দিন রাতে মানে এত কান্না, আমার বাবা মারা যাওয়ার পরও মনে আমি এত কান্না করিনি, মানে এত কান্না করছে। আমার কেন জানি এত খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। মানে যে মানুষটাকে আসলে আমার ছেলে মেয়ের দিকে চিন্তা করি, কেন যে মানে আমি আসলে নিজেকেই বুঝাতে পারি নাই যে এই যে কি হয়েছে, এটা কেন করলাম, এটা কেন যে এরকম একটা হলো। তো এই জিনিসটা আমার তারপরে যাচ্ছি, কোথায় যাচ্ছে এটা আবার তখনই মাসুদকে জানালাম যে আজকে এরকম করব। ও আমাকে তখনও বারবার বলতো তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো,
একটু চিন্তা ভাবনা করো, আসলে হুট করে এরকম একটা ডিসিশন নিও না, দেখো চিন্তা ভাবনা করো। আমি বললাম যে আসলে আমি আর পারতেছি না, আমি কি করবো। আবার এই দিক দিয়ে সে আমার মামাদের ফোন করতেছে, কান্নাকাটি করতেছে যে না করেন ওরে এগুলো করতে, পাগলামি করতে না করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু করবো, চেষ্টা করবো, এখন আর আগের মতো চলবো না, আমি ঠিক হয়ে যাবো। যাই হোক, তো আমি বাড়িতে চলে গেলাম। ডিভোর্সটা হয়েছে ঢাকা থেকে। তো বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে যাওয়ার পরে তো এর মধ্যে আমি পড়াশোনা স্টার্ট করলাম, ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হয়েছি। তো পড়াশোনা স্টার্ট করার পরে এগুলো সব খবর জানতো। তো আস্তে আস্তে সেগুলো কি, যখনই তাকে এই পেপারসগুলো দিলাম তখনই সে আসলে মাসুদের ব্যাপারটা জানতো। জানার পরও সে আমাকে এটা প্রকাশ করে নাই। এই যে উল্টাপাল্টা কথাগুলো, তখন আমি বুঝতে পারছি আসলে সে জানে শুনি এগুলো আমার সাথে করতো, ফিল করতে হয়তো। আপনার হাজবেন্ড এটা জানতো, মানে এর সাথে যেটা আপনার রিলেশন, মানে এটা সে আগে জানতো কিনা আসলে আমি মানে এটা ফিল করতে পারি নাই, বুঝতে পারি নাই। কিন্তু সে পরবর্তীতে কোথেকে এগুলো আমার মনে হয় যে এটা লতাই তাকে বলছে। লতা কিভাবে জানলো? লতা তো পরে যখন আমি ওইখান থেকে চলে আসি তখন আমাদের সম্পর্কটা এরকম, মাসুদ পুরা মানে মেন্টালের মতো গেল, আমাকে দেখতে পারতেছে না, আসতে পারতেছে না, আমি তার সাথেও মানে আর সম্পর্ক রাখতে যাচ্ছি না। কারণ হচ্ছে কি যে এক তো আমি সেপারেশন হয়ে গেছে, তার সাথে একটা সম্পর্ক হইতে হইতে কীভাবে যেন এটা আমার মানে তাদের মধ্যে এই জিনিসটা প্রকাশ পায়। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড লতার কাছে বলে যে সে এরকম করলো কেন, নিশ্চয়ই একটা কিছু হয়েছে, তুমি এটা ঘটনাগুলো ভালো করে দেখো না কেন, ভাবি আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন তো। তো ও আবার এটা একটু হলো যে আমার কথাও মাছুর সবসময় বাসায় বলতো, ও এটা নিয়ে একটু সন্দেহ করলো। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ডিভোর্সের জন্য যেটা অত্যন্ত উৎপ্লুতভাবে জড়িত ছিল যে কারণটা, সেটা হলো যে সে আমাকে তো প্রচন্ড সন্দেহ করতো। কি আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড আমাকে প্রচন্ড সন্দেহ করতো। এই সন্দেহটা আরো বেশি প্রকোপ হলো যখন আমি বললাম যে তার সাথে আমি টোটালি যাবো না, তখনই সে করলো গিয়ে আমার বান্ধবীর সাথে যোগাযোগ করলো। বান্ধবীর সাথে যখন যোগাযোগ হলো, কথাবার্তা বললো, তখন বললো যে ভাবি আপনি একটু দেখেন না প্লিজ, আমাকে একটু সাহায্য করেন, সে কেন এরকম করতেছে। এই আস্তে আস্তে কথা ফুটতে ফুটতে তাদের মধ্যে এটা মাসুদের কথা থেকে এটা প্রকাশ পেল। মানে মাসুদি সবসময় আমার কথা বলে, আমার প্রশংসা, লতা, হ্যাঁ লতার সামনে আমার প্রশংসা করে, আমার কথা বলে, এই করতে করতে মানে আর এদিক দিয়ে আমার সংসারের মধ্যে আমি পুরো সেপারেশন হয়ে যাচ্ছে। তার মানে ওদের অ্যাটিটিউডের মধ্যে আপনাদের দুজনের অ্যাটিটিউডই বুঝিয়ে দিয়েছে যে দুজনের ভিতরে এক ধরনের অন্যরকম সম্পর্ক আছে, এবং যেটার দ্বারা আপনার হাজবেন্ড আপনাকে রীতিমতো সন্দেহ করা শুরু করলো। এদিকে লতাও কি এই ধরনের কোনো কিছু করা শুরু হ্যাঁ, করলো? এইটা তো মানে আবার তার হাজবেন্ডের সাথে শুরু করলো, ছাড়াছাড়ি হয়ে যেতেছে। কেন হইতেছে? সে যদি ভালো হতো সেটা করতো, সে নিশ্চয়ই কোনো একটা কিছু করছে। তোমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে যেটার জন্য তুমি বাধ্য করতেছো এটা ছাড়ার জন্য? কে আমি করবো কিসের জন্য? ওর হাজবেন্ড কি ভালো নাকি? ও তো সবসময় এরকম জ্বালাইতো, হয়তো তার জন্য এরকম হয়েছে। প্রায় আস্তে আস্তে কিভাবে মানে ওদের থেকেই কথাটা আসলে মানে ফ্রেশ হলো কেমন করে সেটা আমি বুঝতে পারি নাই। তো আমি যেটা জানতে চাচ্ছি যেটা হচ্ছে যে সে সবকিছু জানতো, জানার পরেও আপনাকে রিকোয়েস্ট করতো যে আপনি তাকে ছেড়ে না যান, তাই তো? হ্যাঁ, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। একজন মানুষ সংসারের প্রতি মনোযোগী না, তারপরেও চাচ্ছে সংসারটা না ভাঙুক, কারণ তারপরেও চেয়েছে যে এই মানুষটাকে ধরে রাখতে। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমরা কম্পিউটারের কাছ থেকে শুরুতেই জেনে নিচ্ছি SMS পোলের রেজাল্ট। Yes, 83%. No, 3%. No comments, 14%. কম্পিউটার বলছে 83% ইয়েস, 3% হচ্ছে নো, এবং 14% হচ্ছে নো কমেন্টস। আজকের এই অপ্রিয় সত্যের লেভেলটি আমাদের এই জায়গাটা থেকে, এবং আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিবর ইতিহাসে প্রথম এমন একটা সোশ্যাল প্রবলেম নিয়ে আমরা আজকে কথা বলছি, যেখানে আমি লুবনাকে থ্যাঙ্কস দিব অবশ্যই, যে লুবনার মতো অনেকেই রয়েছে এই সোসাইটিতে যারা এরকম ভুল করেন, এবং একই সাথে এই ভুলগুলোর পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ডে থাকে, যারা এই ভুলের দিকে ঠেলে দেন তারা অনেকেই আজকে সচেতন হবেন। অনেক হাজব্যান্ড ওয়াইফ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, শুধু সন্দেহের জায়গাটুকু শিখবেন না। কারণ যে ফ্রেন্ডশিপের জায়গাতে এত বড় ধরনের অনৈতিক একটি সম্পর্কে জন্ম নিল, সেই ফ্রেন্ডশিপ শুধুমাত্র ফ্রেন্ডশিপও হতে পারে। সুতরাং ফ্রেন্ডশিপটাকে সন্দেহ করার কোনো সুযোগ নেই। আমরা ফিরতে চাই লুবনার কাছে, তবে তার আগে বলতে চাই যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ঠিকানা facebook.com/abcradiofm 89.2। আবার বলছি facebook.com/abcradiofm 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি পুরো অনুষ্ঠানটি শুনছেন, শেষে গিয়ে তিনি তার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। লুবনা, আপনার কাছে ফিরে আবারও, তারপর কি হলো? সেই কথাগুলো জানার পরে আমার ফ্যামিলিতে আস্তে আস্তে বলা শুরু করলো। আপনার হাজব্যান্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। তখন তোর হাজব্যান্ড নেই আছে কি? এইটা শোনানোর পরেই তাকে সেপারেশন করা, জানানোর পরে এটা জানলো আমার ভাবি, জানলো, তারপরে মামাদের বাড়িতে সবাই।
এখানে আরেকটা কথা বলতে কি, আপনি তখন কিভাবে ব্যাকআপ দিতেন? আপনি আপনি নিজের পক্ষে কি বলতেন তখন? আপনাকে চার্জ করতো নাকি অন্য হ্যাঁ, ফ্যামিলিতে? আর না, আমাকে কেউ জিজ্ঞেস করতো না, কারণ আমার ভাইয়ের বউ, এটা হলো আমাদের রিলেটিভের মধ্যে হয়েছে, আমার ভাই বিয়ে করছে, আমার খালাতো বোন, ও আমার ছোট ছিল, যার জন্য আমাকে এসে কোনো কিছু জিজ্ঞেস করতো না, আপা এরকম নাকি হয়েছে, মানে এরকম কোনো কিছু বলতো না, কেউ কোনো কথা বলতো না। কিন্তু আমি নিজে নিজে খুব খারাপ লাগতে লাগলো, যে সবার চোখে সবাই জানে জিনিসটা, আমার কাছে খুব খারাপ লাগতে লাগলো। আরও রটছে যে সে মানে আমাদের দেশের বাড়িতে চলে গেছে। আমি যখন তার সাথে এইটা কথা রটার পরে তার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিছি, মানে এই মাসুদের সাথে? ওকে, যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। যে না, আমি হয়তো একটা সম্পর্ক তখন থেকেই আমার খারাপ লাগা শুরু করলো, কি যে আসলে মানে সবার আগে আসছে বান্ধবীর হাজবেন্ড, যার জন্য জিনিসটা মানে আমার মানে এতভাবে আমার হার্টে যায় লাগছে যা কল্পনার বাইরে। এখন যদি কোনো কিছু ঘটে তাহলে বলবো যে বান্ধবীর হাজবেন্ডের সাথে সম্পর্ক ছিল বিদায় তাকে ছাড়ছে। আর এমনিতেই তো এই কথাটা তো ভালো বলবে না কেউ, ভালো মেয়ে তো বলবেই না। যাই হোক, তো আমি চিন্তা করলাম কি যে এখন যদি আমি আসলে এটাতে যাই, এটা এত বড় একটা খারাপ হবে যা আমি আর মানতে পারতেছিলাম না। তো পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করা একবার টোটালি বন্ধ করে দিই। সে তো একবার পাগলের মতো হয়ে গেছে। ওর ওয়াইফকে বলতেছে যে তুমি একটু ফোন করে বলো, তুমি যদি ফোন করে বলো তাহলে সে আমার সাথে কথা বলবে, নাহলে কথা বলবে না। সে আমাকে ফোন করলো, বলে যে তুমি একটু ওর সাথে কথা বলো, তুমি জানো না তার অবস্থা এত, সে মানে কিরকম কষ্টে সে ছিল, যার জন্য তার ওয়াইফ আমাকে ফোন করে বললো যে তুমি তার সাথে একটু কথা বলো। তো এর আগে আমি কেন আরো তার প্রতি হলাম, তার ওয়াইফ আমাকে একবার ফোন করে বললো, আমার বান্ধবী আমাকে ফোন করে বললো কি যে তোমার কাছে আমি তার জীবন ভিক্ষা চাচ্ছি। ও মাই গড। হ্যাঁ, যে আসলে সে এতটা তোমার প্রতি উইক হয়ে গেছে, তোমাদের মধ্যে এরকম সম্পর্ক, তুমি তাকে ভুলে যাও, তাকে ছেড়ে দাও। তো তখন আমি তার সাথে আসলে কথাটা সে আমাকে বলার পর আমি তার কোনো কথাই বলতে পারিনি। আমার যে এত কান্না পাইছে, আমি তাকে বললাম যে তখন যে তুমি কোনো চিন্তা করো না। এই কথাটা সে আমাকে বলার পর আর বললো যে আমি তোমার কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি, আমি তাকে অনেক ভালোবাসি, আমার একটা মেয়ে আছে, তুমি ওর জীবন থেকে সরে যাও, তুমি তার সাথে যোগাযোগ, সে যত কিছুই করুক তুমি তার সাথে কথা বলো না, ফোন করো না, কথা বললো না। আমারও তো তখন প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম যে আমি চেষ্টা করবো। আমি আসলে তখন থেকে বললাম যে আমি আসলে তোমার সংসার ভাঙতে চাইও না, কিন্তু তাকে আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। আসলে এটা এতটুকু পর্যন্ত কেন জড়ালো, কিভাবে জড়ালো, আসলে নিজেরও বুঝতে পারিনি। আপনার কখনো এরকম মনে হয় না যে লতার কাছ থেকে আপনার কিছুটা হলো শেখার আছে? আমি জানি যে আপনি অনেক হার্ড রিলেটিভ ফেস করছেন এবং আপনার সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায় সাংসারিকভাবে, কিন্তু লতার সঙ্গেও তো একই কাজই হচ্ছে। তারপরে তো লতা তার হাজবেন্ডকে ছাড়েনি। সে ছাড়েনি। এবং আপনার দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে, আপনি একটু বলবেন আমাকে যে মাসুদ আপনাদের গ্রামে চলে আসলো আপনার সঙ্গে দেখা করার জন্য, ক্রেজি হয়ে দেখা করিনি। হ্যাঁ, আসছে এবং লোকজন দেখেছে তাকে। হ্যাঁ, লোকজন দেখেছে এবং সে কারো কাছে কোনো কিছু বলে নাই। আর আমার ভাবি তো চিনে তাকে, আমার ভাবি চিনে। সে যখন আমাদের বাসায় আশেপাশে ঘুরতেছে সে দেখছে, দেখা সেটা তো সে ভাইয়াকে সব বলছে। কিন্তু ভাইয়া আমি মানে ও আমাকে কোনো ব্যাপার কোনো কথাই বলতে চাচ্ছে না। সে আমার দিকটাই দেখতেছে যে আমি কি করি, আমি তখন কি করব, কি করতে চাচ্ছি, কি করতেছি, সেটাই সে দেখতেছে। তা আমি বললাম যে আমি তার সাথে দেখা করবো না। যখন এই কথাটা গিয়ে বললো যে সে দেখা করবে না, তখন সে চলে গেল। সে অনেকক্ষণ আমাদের এলাকায় ছিল, কথা বলার পরও তারপরে সে চলে গেল। অনেক রাতে বাসায় এসে পৌঁছার পরে এই যে ফোন দিতেছে, আমি আর ফোন রিসিভ করিনি। তো একবার আমার খুব খারাপ লাগলো রাতে, তখন আমি তার ফোন রিসিভ করলাম। ও খুব কান্না করতেছে যে তুমি এই কাজটা কেন করলো, তুমি আমার সাথে দেখা করলো না। তখন আমি বললাম যে তুমি কেন আসছো এখানে, আর তুমি বুঝো না আমি তোমার সাথে কেন যোগাযোগ করি না, কেন কথা বলি না। মানে আমি তখন চাচ্ছিলাম যে তার সাথে ওর জন্য, আমার বান্ধবীর কথাগুলোর জন্য আমার এই প্রতি আরো বেশি গিল্টি ফিল হতে লাগলো। তার প্রতি আমার এতটাই কষ্ট লাগলো, আসলে আমি এটা কি করলাম। এদিক দিয়ে আমার বাড়িতে আরেকটা সমস্যা হলো কি, এই কথাগুলো জানার পরে ফ্যামিলিতে তো কেউ কোনো কিছু আমাকে বলেনি। আপাদুল্লা ভাই এগুলো নিয়ে আমার সাথে খুব রাগারাগি করেছে, অনেক কিছুই বলেছে। তা আমি আমার যেটা অন্যায় সেটা আমি স্বীকার করবো। এখন এমনকি কেউ যদি আমাকে কোনো কিছু বলে আমি কোন কথা বলি না, যতটুকু বলার কারো মানে ইচ্ছা তার ক্ষোভটা সে প্রকাশ করে নিক, কারণ আমি তো অন্যায় করেছি, এই জন্যই আমাকে বকতেছে। এই জন্য আমি কারোর কোনো কথাও বলিনি, কোনো শব্দ মানে কেউ কোনো প্রতিবাদ করিনি কোনো কথার। তো এদিক দিয়ে আমার বাড়িতে থাকাটা যেটা আমার দ্বিতীয় যে পর্যায়টা ওইটা এসে দাঁড়ালো, সেটার কারণ হলো আমার ভাইয়ের ওয়াইফ। এটা অনেকদিন আমি দুটো বেবি নিয়ে ওখানে ছিলাম, এইটাই পরবর্তীতে তারপরে আবার আমার হাজবেন্ডকে তখন ডিভোর্স দিয়ে দিই। ওগুলা কথাবার্তা নিয়ে অনেক হওয়ার পরে তারপরে ডিভোর্স পাওয়া অবস্থায় আপনার হাজবেন্ড এসে কান্নাকাটি করে আপনার কাছে যে ডিভোর্স করো। হ্যাঁ, ফোন করছিল, হ্যাঁ ফোন করে কথাবার্তা বলে। এরপরেই কিন্তু মাসুদ আসে। ডিভোর্সের পরে মাসুদ আমাদের দেশের বাড়িতে যায়, অনেক করবে। তখন আমার খুব খারাপ লাগছে আসলে। আমি তারপরেই আমার বান্ধবী আমার সাথে যোগাযোগ করে, আমার সাথে কান্নাকাটি করে। তখন আমি চিন্তা করলাম যে আসলে এটা কোনোদিনও সম্ভব না। আমার হাজবেন্ডকে ছাড়ার পরে মনে হয় আমি এটা এমন ভাবে ফিল করছি যে আসলে ওই কাজটা করাটা
আমার ভুল ছিল, সুদের সাথে সম্পর্কটা এইভাবে হওয়া ভুল ছিল, এবং আমি আমার হাজবেন্ডকে ছাড়াটাও প্রচন্ড ভুল ছিল, কারণ আমরা কোনোটাই কোনো কিছু করতে পারবো না। না আমি তার কাছে কোনোদিন ব্যাক করতে পারবো মাসুদের জীবনে, আর তাকে আমি কখনো মানে মাসুদকে আমি কোনোদিনও আপন করে পাবো না। কতদিনের সম্পর্ক আপনাদের? প্রায় 3 বছর। 3 বছর ধরে এই ধরনের অ্যাফেকশন, ইলিউশন বা লাভ, হোয়াটএভার ইট ইজ, যেটাই বলি না কেন, সেটার মধ্যে একবারের জন্য মনে হয়নি এই কথাটা। যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন গিয়ে মনে হলো, তখন এই জিনিসটা মনে হলো, তখন মনেও হলো। আবার আমার ফ্যামিলি প্রেশার বলতে কি, যে আমার ভাবি একটা যে কোনো জিনিসেই পরে দেখা গেল যে আমি তার সামনে ঘরে ফিরে যাবো না, তাকে ছাড়া দিছি, ছাড়াছাড়ি হয়ে গেছে, এই তার মানে এক ধরনের মেন্টালিটি, একটা খারাপ পজিশন চলে গেল আমার সাথে সম্পর্ক। প্রথমত খুব ভালো ছিলেন, মানে আমরা কখনো কল্পনা করি না যে আমাদের মধ্যে, এক তো ছোট, আমার ছোট, আমি তাকে তুই করে বলি, এখনো তুই করে বলি, তো এরকম কোনো ইয়ে হয়তো সে উল্টাপাল্টা ভাইয়ের কাছে লাগানো শুরু করলো। ভাই এমনি কোনো কথা বলে না বিদেশি কিছু কিছু জিনিস নিয়ে আমার সাথে মানে সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল বিশাল। যে কোনো ছোটখাটো জিনিস নিয়ে কে করছে, সে করছে, কি করছে, ও করছে, মানে এগুলো নিয়ে মানে এতটা, মানে আপনি যেখানে থাকলেন সেখানে সাংসারিক একটা অশান্তি তৈরি হলো, অশান্তি সৃষ্টি হলো, মায়ের নিজার কোনো মাটি নেই, সোজা কথায় যেটা মানে একবারে দেয়ালে পিঠ থেকে গেছে। মানে এরকম সিচুয়েশন খারাপ হলো, যার পরবর্তীতে বাদ দিল। তো আমি তো ওরকম কোনো করতেও পারবো না, ওখানে চাচ্ছিলাম যে বিজনেসটা ওখানে দেওয়ার জন্য, কিন্তু ওই করলো কি, যে আমি বললাম যে আমার মার্কেটে আমাকে একটা দোকান দিত, আমি এখানে একটা শুরু করি, সে করলো কি, দিল না। যাই হোক, আর এদিকে তো লতা ঢাকায় অনেক কিছু করলো, অনেক কিছু মানে সবার কাছে বললো, আর সে তো তার হাজবেন্ড একদম অ্যাডিক্টেড হয়ে গেছে। আমি যখন তার সাথে কথা বলি না, সে এখান থেকে একবার দেখা করি নাই, তো এখান থেকে গিয়ে নাকি সে ড্রিঙ্কস করছে তার বন্ধু বান্ধব নিয়ে, তারপর সে নাকি হসপিটালও ছিল। এই কথাগুলো সেই আমাকে পরবর্তীতে জানায় যে তুমি এরকম করছো। আমি যেদিন করছে কয়েকদিন পরে, যে তুমি একবার খবরও নিলে না, আমি হসপিটালে ছিলাম, যে তোমাকে আর খবর নিয়ে কি করবো, আমি খবর না দিলে তুমি তো আসলে, আমি চাই না যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আসলে এটা অনেক বড় একটা ভুল হয়েছে, এই ভুলটা আমি শুধরাতে চাচ্ছি। এখন হয়েছে যে তুমি আমাকে ভুলে যাও, আসলে এটা সম্ভব না, কখনো আমি তোমার কাছে যেতে পারবো না। তোমার সাথে সম্পর্কটা আগে কিভাবে হয়েছে, কি করছি, এটা আমার এখনো মানে এখন আমি ফিল করি যেটা আমি বিশাল বড় একটা অন্যায় করছি, আমি এটা আর সামনে আগাতে চাই না। তারপরে সে করলো কি, তার একটা ফোনে তার সাথে কথা, এক অস্ট্রেলিয়ান একটা মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসে, কিভাবে তার সাথে কথা হয়েছে আমি তা জানি না। তো ওদের সাথে ওই ফ্যামিলিতে ওই লতা করলো কি, ওর সাথে বললো যে তুমি ওর সাথে বাইরে চলে যাও, তুমি যখন থাকতে পারবে না। তার আগে একটা কথা বলিনি, আমি ভুল হয়ে গেছে এখানে। সেটা হলো কি, যখন আমার ফ্যামিলিতে এই টর্চারিংগুলো, আমার মেন্টালি টর্চারিংগুলো হয়ে দাঁড়ালো, একদিন আমার ভাবি আমার সাথে রাগারাগি করে দূর দিয়ে এসে আমার গায়ে হাত দিল, আমার গায়ে হাত দেওয়ার পরে আমি তো এমনি শেষ। তারপর মনে হয় যে আমি আরো মানে অস্তিত্বহীন হয়ে গেছি। সেটা মানে নিথক একটা সাধারণ একটা জিনিস নেই, মানে ওরকম কোনো ঝগড়াঝাটি করার মতো কোনো ব্যাপার নাই। তার কথা হলো যে এখন সে কিভাবে আমাকে বিয়ে করবে, ওই জিনিসগুলাই প্রতিনিয়ত সব কিছু ব্যাপারে ছোটখাটো জিনিসগুলোতেই এই ঝগড়াঝাটির একটা করলো। তারপর করলো কি, একবার এই ঝগড়ার পরের দিনই আবার ওর ভাইকে, ওর মাকে ঢাকা থেকে নেওয়া আসে আমাকে মারার জন্য। ভাই আমার বড় বোনকে হুমকি দিয়ে বলতেছে যে আমি যাচ্ছি আজকে ওরে মাইরা, তারপরে ওরে বাড়ি থেকে বাড়ি করবো, কেমনে থাকে ওই এলাকায় দেখবো না, আমার বাড়িতে গিয়ে আমাকে এরকম হুমকি দেয়। আমার ভাইয়া খাটের বসে আছে, কোনো কিছুই বলে না। তো ফ্যামিলির এই অ্যাটিটিউডগুলো, আমার আম্মা খুব কান্নাকাটি করছে, অনেকই করছে তাদের সাথে, কিন্তু আমার মা হয়েছে একটা সহজ। ওই সময়টাতে আপনি কোনো ধরনের কারো কাছে কোনো মেন্টাল সাপোর্ট পাওয়া, শেল্টার পাওয়া কিচ্ছু পাননি? মানে টোটালি আমি অফ করে দিচ্ছি, মাসুদের সাথে যোগাযোগ করা বন্ধ করেছি। তার কাছ থেকে তো একবারে সম্পূর্ণভাবেই আমি দূরে সরে যেতে যাচ্ছি, কারণ এটা ফ্যামিলিতে ছড়ানোর পরেই কিন্তু আমার ভাবির এই রূপগুলো বেড়েছে। মানে এগুলা প্রকাশ করা শুরু করছে সবার কাছে, নোংরা ভাবে আরো কথাগুলো বলতেছে, যতটুকু না হয়েছে তার চেয়ে আরো বেশি বাড়ায় বলতেছে। আর তার মধ্যে সে আবার একটু গেছিল দেশের বাড়িতে যাওয়ার পরে তো সে আরো সুযোগ পাইছি এমনিতেই। তো আমি মানে এটা তার প্রতি হয়েছে ওই যে সেপারেশন হওয়ার পরে, আর জমি জমা নিয়ে যখন আমি আমার ফ্যামিলিতে আমার আপাদের কাছে জানাইছি, তারপর থেকে তার এই রিয়েকশনটা হয়েছে। তারপরে আমি তার সাথে কোনো কথাই আর যোগাযোগ রাখি নাই, করিনি। পরে একদিন 2012 সালের জানুয়ারি মাসে 3 তারিখে সন্ধ্যার দিকে আমার মোবাইলের কল আসে। তো কল পিক করার পরে বললাম যে কে, বললো যে আমি এক হতবাগা না, মানে বললো কি যে মানে কেউ নাই জীবনে, হ্যাঁ আমি একটা অসহায়, মানে এরকম একটা কথা বলি। তো বললো যে আপনি হঠাৎ করে ফোন করে আমাকে এরকম একটা কথা বললেন কেন, অ্যাকচুয়ালি আপনি আমার এই ফোন নাম্বার পেলেন কোথায়? যে আমি আপনার ফোন নাম্বারটা পাইছি, একটা কল দিছি, ওই রং নাম্বারে আপনার নাম্বারে চলে এসেছে। তো রং নাম্বারে গেছে, তো আপনি আমার সাথে এত কথা বলতেছেন কেন? রং নাম্বারে আমি তো বললাম আপনার প্রথম একবার ফোন দেওয়ার পরে আমি কিন্তু পরিচয় দিইনি, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি, আপনি অমুক। তা আমি বললাম যে না আমি তো এটা না, তো কেটে দিছি। তারপরে আবার সন্ধ্যার দিকে রাতে আবার ফোন দিছি, ঠিক আছে। রাতে ফোন দেওয়ার পরে
তাই বললাম যে আপনি কি কোথেকে ফোন দিয়েছেন? তো বললো কি ঢাকা থেকে ফোন দিয়েছি এরকম। আমি একজন লয়ার বললো, লয়ার? হ্যাঁ ওকে। লয়ার বললো। তো বললাম যে কি ব্যাপারে, কি কথা, আমি এত পেজ কুচ বুঝি না, এত কিছু না। তো আমি ভাবছি হয়তো কোনো ঘটকের মাধ্যমে সেই কথাগুলো। তখন কিন্তু আমার ফ্যামিলি মানুষ আবার এই যে গুলো হচ্ছিল বিধায় আমার বড়াপা আবার চাচ্ছিল যে একটা বিয়ে শাদী হতে। তো এইভাবে মনে হয় যে সে নাম্বার পাইছে। যাই হোক, আমি আর তাকে তত কথা বলিনি, শুধু ডিটেলস বললাম। তো বললো কি 3-4 দিন পরে সে আবার কল দিল। পরে আমি তার ডিটেলস অ্যাড্রেসটা জানতে চাইলাম যে আমার তো কয়েকজনকে আবার একটু হলো যে এদিক দিয়ে ভাবি, আরেক দিয়ে বান্ধবী, মানে হয়তো কাউকে দিয়ে আবার কোনো কিছু করতেছি কিনা। তো ও আবার এমনিতে তো চালাক, তো এত কিছু বলে নাই, শুধু বললো যে আমি হঠাৎ করে আপনার নাম্বারটা পাইছি, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমি আমার সাথে কথা বলে ভালো লাগছে, আমি আসলে কথা বলতে চাচ্ছি না, না আপনি শুনে নাকি আমার কথা শুনে। তো এই কথা বলার পরে এইভাবে তার সাথে কথোপকথন হয়। জিজ্ঞেস করলাম কোথায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিল। মেইনলি হলো কি, সে আমাকে বললো 3 বছর আগে আমার ওয়াইফ মারা যায়, আর 2টা বেবি আছে, 2টা মেয়ে। তো আমি তখন আর কোনো কথা মানে একটু হলাম কি যে আসলে তার সাথে কথা বলি, দেখি কই পর্যন্ত আগায়। কারণ আমার ফ্যামিলির অবস্থাগুলো আমাকে মানে একবারে এতটাই খারাপ করে দিছিল বলার বাইরে। তো এখন আমিও চাচ্ছিলাম যে আসলে একটা কিছু এরকম করে হলেও আমি যদি দূরে চলে যেতে পারি, মানে কেন মন থেকে এই জিনিসটা হচ্ছে না। তো আমি তার সাথে কথা বলতেছি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিলাম, তো আমার ফ্যামিলি সবকিছু আমি তাকে বললাম। বলার পরে সে একটা সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিন্তু তার কথাবার্তা ভালোই লাগলো। কথাবার্তা সে কি চাচ্ছিল আলটিমেটলি? সে অ্যাকচুয়ালি মানে কি চাচ্ছিল, বিয়ের প্রপোজালটা সে আমাকে সরাসরি দেয় নাই, সে আমাকে অনেকদিন পরে প্রায় জানুয়ারির 3 তারিখে 4-5 তারিখ থেকে কথা হলো। তো এরপর থেকে কথা বলতে বলতে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আমাদের কলেজ থেকে আমরা পিকনিকে যাবো। তো পিকনিকে যাবো, তো ও তখন বললো কি যে আমাদের এলাকাটা তো একটা পিকনিক স্পট, আমাদের বাড়ি। কলেজ থেকে পিকনিকে যাবেন মানে? আপনি তো তখন পড়ছেন না? হ্যাঁ, আমি তখন উন্মুক্ততে ভর্তি হলাম। তখন আপনার উন্মুক্ততে ভর্তি হয়েছিল? ওকে ফাইন। হ্যাঁ, উন্মুক্ত থেকে আমি ওখান থেকে পিকনিকে যাবেন। হ্যাঁ, তো আমি বললাম যে একটা কাজ করো, তোমরা যেহেতু যাবাই, তোমরা তখন আমাদের মধ্যে একবারে ফ্রিলি কথাবার্তা হচ্ছে, কারণ তার ফ্যামিলি সব ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারছি, সে আমার কথাও সবকিছু জানছে। আমিও তাকে কোনো কিছু লুকাইনি যে আমার এরকম হাজবেন্ড ছিল, আমার এই অবস্থা হয়েছে, আমি এখন এই পরিস্থিতিতে আছি, মানে এটা অনেক পরে। অল থিংস ডিটেল, মানে আপনি আমাকে যেটা বললেন বা আজকে জেবিসিতে যা বলছেন সব বলেছেন? হ্যাঁ, সব বলছি তাকে। ওকে। তার ফ্যামিলিগতভাবে চাচ্ছি তাকে বিয়ে করার জন্য, কিন্তু সে চাচ্ছিল কি যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করবো যার বাচ্চা কাচ্চা আছে, যেরকম একটা মেয়েকে বিয়ে করতে। ওকে। তারপরে তার সাথে কথা হলো। এর মধ্যে কিন্তু আমার ওই যে মাসিনের আবার যাওয়া আসা, সে মাঝে মধ্যে প্রায় সময় আপনাদের গ্রামে করতে পারতো না, আমার ডাইরেক্ট কলেজে চলে যেত। যে শুক্রবার দিন ক্লাস থাকতো, শুক্রবার দিনও আমার সাথে দেখা করতে যেত, আমি দেখা করতাম না। একদিন দেখা গেল কি যে আমি ওই দিন যাইনি, কলেজে সারাদিন থেকে ওই দিন পরে বিকালে চলে আসছিলাম। তো কাউকে তো চিনে না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। লতার কি অবস্থা? লতা কি সংসারটাকে ভেঙে ফেলেছে? না, তারপরেও সে আঁকড়ে ধরে সে আছে। তারপর কি হলো? পরে ওখান থেকে আমাকে সে ফোন দেওয়ার পরে এরকম ভাবে চলতে থাকে, আমরা আবার পিকনিকে যাই। এই ফার্স্ট তার সাথে দেখা। ওকে। হ্যাঁ, পিকনিকে ওদের এলাকাতে, ওদের বাড়িতে পিকনিকে যাওয়া হয়। ওকে। তো ওইটা একটা মানে পিকনিক স্পট এবং একটা নাম করা বাড়ি। ওকে ফাইন। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে এই ফার্স্টলি সে আমাকে দেখে। তার সাথে সাথে তার 2জন মুরব্বীর সাথে ফোনে কথা হয়। হ্যাঁ, সে নানা ডাকে তাদেরকে এরকম। তো তাদের মুরব্বীদের সাথে কথা বলার পরে তো ওনাদেরকে দেখানোর পরে ওনারা বললো তো হ্যাঁ ভালোই, তো খারাপ না, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা প্রস্তাব করতে পারো। আপনি তখন কি জেনেছেন যে আপনার কাছ থেকে নাম্বারটা কিভাবে পেয়েছি, আপনার নাম্বারটা কিভাবে পেয়েছি? আমি তাকে অনেক বলেছি, কিন্তু সে কোনোভাবেই বলে নাই। আচ্ছা। হ্যাঁ, তো আমি বললাম যে কিভাবে, বললো যে এমনি রং নাম্বারে চলে গেছে, সে আমাকে প্রথম ফোনটা করিয়ে একটা অন্য নামে ডাক দিল। ওকে ফাইন, সেটা তো আমরা প্রথমে বুঝেছি, কিন্তু পরবর্তীতে গিয়ে নিশ্চয়ই আপনি আবিষ্কার করতে পেরেছেন। এটা বিয়ের পরে আবিষ্কার করতে। মানে লেসবেক আপনি বিয়ে করলেন কতদিন পরে বিয়ে করেছিলেন? মানে জানুয়ারির 3 তারিখে তো তার থেকে কথা শুরু হয়, তো ওই 2012 সালে 24শে এপ্রিল আপনি তাকে বিয়ে করলেন। এবং আপনি মন থেকে কি তাকে রিসিভ করেছিলেন নাকি শুধু একমাত্র ফ্যামিলির এই টর্চারিং এর কারণে? আমি ফ্যামিলি থেকে বাঁচতে চাইছিলাম, যে আসলে আমার এখানে থাকাটাই অসম্ভব হয়ে পড়ছিল, এবং যে কারণে আপনি বিয়েটা। হ্যাঁ, তারপরে আমি এই প্রস্তাবটা যখন সে আমাকে প্রায় 3-4 মাস পরে সে আমাকে প্রস্তাব দেয় যে আমি আসলে একই লাইনে আছি, আমাদের যেহেতু নাই, আমারও ওয়াইফ তো আমাকে তো বিয়ে করাবি, আর তোমাকে তার এইভাবে রাখবে না, তোমাকে তো বিয়ে দিবে, ঠিক আছে। আমাকে দেখানোর পরে সে আমাকে প্রস্তাবটা দিল। তা আমি বললাম কি যে এইভাবে তো আর হয় না, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের বাড়ি ঘরে এসে দেখে যান। হ্যাঁ, আমি যখন তাদের এখানে গেলাম, ওইটা দেখার পর দেখি যে আমরা ওই তুলনায় কোনো কিছুই না। তো ওকে বললাম কি যে আপনি এসে আগে দেখে যান, দেখে গিয়ে আমার ফ্যামিলি আছে, আমার মামারা আছে, বাবা যেহেতু নাই, তো আর আমার বড়াপা আছে, তাদের সাথে কথা বলেন। তো আমার এই কথা বলার অনেকদিন পরে সে আমাদের দেশে বাড়িতে গেল।
তারপর ও তো আগেই বললো যে আমি শুধু একমাত্র বিয়ে করবো একটা মেয়ে, আমি তোমাকে বিয়ে করবো, তোমার কোনো কিছু আমার দেখার দরকার নেই। তবুও দেখার দরকার আছে। এই বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল? পারিবারিক, আমার ফ্যামিলি মানুষ জানতো। এখানেও আমি একটা প্রতারিত হই। সে বলেছে তার ফ্যামিলি মানুষ, তাকে ফ্যামিলি মানুষ সবাইকে জানাইছে, কিন্তু ফ্যামিলি মানুষ ওরা ওদেরকে বলছে ঠিক আছে, কিন্তু তারা কেউ এটা অ্যাকসেপ্ট করে নাই। ওকে, তো আমার বললো কি যে তারা এই কারণেই অ্যাকসেপ্ট করে নাই কারণ তোমার 2টা বাচ্চা আছে, এই জন্য, নিলে আর সবকিছু ঠিক ছিল। বিয়েটা হওয়ার পরে কি হলো? বিয়ের পরে আমি প্রায় তার এখানে গেছি অক্টোবর দিকে। তো ওইখানে বাসায় দেখি যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, ওখানে তো তারা মানবেই না, এই বিয়ে তারা অ্যাকসেপ্টই করে নাই, তো আনুষ্ঠানিক ভাবে কোনো কিছুই হবে না। তখন সে আমাকে অনেক বুঝালো, ঠিক আছে বাদ দেবে বলে, আমাদের তো এখনো বয়স হয়ে গেছে, এত কিছু আর করার দরকার নেই, সংসার করবো এখন আমরা করবো, আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে, তাই বড় হবে। ছেলে মেয়ে কত বড় বড় ছিল? বড়ই ছিল, 13-14 বছর ছিল। 13-14 বছর ছিল। একটাই মেয়ে? দুটো মেয়ে ছিল। হ্যাঁ, এই জন্য আরেকটু বলে যে মেয়েদের বিয়ে দিলে শ্বশুর বাড়িতে চলে যাবে, আসবে যাবে, ওরকম। মেয়েরাও তো সাধারণত ওরাও প্রথম আমাকে অ্যাকসেপ্ট করে নাই। জি, আপনি একটু বলেন আমাকে এই পর্যায়ে যে আপনার সাথে ওনার যোগাযোগটা কিভাবে হলো, আপনি আবিষ্কার করলেন কোন পর্যায়ে গিয়ে, কে ছিল এর পেছনে, নেপথ্যে হোতা কে ছিল? পরবর্তীতে জানতে পারি যখন আমাকে সে বলল, অনেক রিকোয়েস্ট করার পরে, আর আমি উদ্ঘাটন করলাম তখন যখন শুনি যে তার শ্বশুর বাড়ি, তার মানে তার ওয়াইফের বোনের বাড়ি, তার বাবার বাড়ি যেখানে, সেখানে তাকে সে চিনে। হ্যাঁ, তাকে সে চেনার পরে তখনই আমি বললাম যে তাহলে তুমি এখান থেকেই আমার নাম্বার পাইছো, তাছাড়া তো আমার কোনো মাধ্যম নেই তোমাকে ফোন করার। আমি তো ভাবছি যে হয়তো কোনো ঘটকের মাধ্যমে হয়তো তুমি পাইছো। ওকে, হ্যাঁ, বললো যে পরে সে স্বীকার করলো, আসলে মিথ্যা বললে তো আর লাভ নেই, ঠিক আছে হ্যাঁ সত্যটা এখন স্বীকার করি, হ্যাঁ সেই আমাকে নাম্বারটা দিছে। তা আমি বললাম যে কিভাবে নাম্বার দিল, কিভাবে কেন আসলো তোমার কাছে? সে তো সবসময় আসতো, সেই তো অন্য টাইপের মেয়ে ছিল। তো আমি আর তার সম্পর্কে এখন আপাতত বলতে যাচ্ছি না। তো যে সে সবসময় আসতো আমার সাথে কথা বলতো এই ব্যাপারে। এখন অনেক আইসা কান্নাকাটি করলো যে আমার হাজব্যান্ডকে তো এরকম একটা মেয়ে পছন্দ করে, এসে পাগল বানায় ফেলছে, এসে দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। তখন বলে কি মেয়ের নাম্বার দাও আমাকে। এভাবেই সে আমার নাম্বারটা নিয়ে নেওয়ার পরে কথা বলতে হাজবেন্ডকে পাগল করে বলছে, মানে হচ্ছে লতা। হ্যাঁ, লতার কাছ থেকে নাম্বারটা নিয়ে আসে। ওকে, লতার কাছ থেকে সেইগুলো জানতে পারি। তারপর বিয়ের পরে অনেক দিন কেটে যায়, আমি ওই বাসায়, আর তার ফ্যামিলি মানুষ যেহেতু এটা মানতেছে না, তা আমার ফ্যামিলি থেকেও এটা একটা প্রেশার আসছে ওর উপরে যে তাহলে আপনি এটা করলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি জানেন আপনার ফ্যামিলির মানুষ এটা নেবে না, মানবে না, তো কেন অসহায় একটা মানুষ মেয়েকে আপনি এরকম একটা করলেন? তো আমার আপাকে অনেক বুঝাইলো যে আপা আপনি নিয়ে টেনশন করেন না, আমি ওকে মাথায় করে রাখবো, এই ব্যাপারে কোনো টেনশন করার দরকার নেই, কারোর উপর কেউ কথা বলার কোনো সুযোগ দেবো না তাকে। তো জাস্ট ফাইন। এখন যেহেতু হয়ে গেছে, এখানে তো আবার আরেকটা কিছু করা যায় না, সেকেন্ড টাইম। তো আমি এটা আপাকে বললাম তো থাক, যা হয়েছে হয়তো আমার কপালে ভাগ্যই এমন ছিল। তা আমার মনে তো ওইটাই যে আমি তাকে আসলে কষ্ট দিচ্ছি, এটা আমাকে তখন থেকে আমি ফিল করা শুরু করছি যে আসলে ওই কষ্টের কারণেই কিন্তু আমি এই জিনিসগুলো আমার হচ্ছে। মানে আপনার হাজবেন্ডকে কষ্ট দিয়েছেন সেটা? আমার হাজবেন্ড প্লাস লতা দুজনকে আপনি কষ্ট দিয়েছেন, যে কারণে আপনার লাইফে আমার লাইফে আমি না হলে সেকেন্ড ম্যারেজ এরকম হবে, ওর ফ্যামিলি এটা অ্যাডজাস্ট করবে না কেন? আর নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেকেন্ড যে ম্যারেজটা হলো সেখানে কিন্তু ওনার আপনার তার পরিচয় দিতে কোনো সমস্যা হতো না, কারণ সে লয়ার ছিল, তার অনেক প্রেস্টিজ ছিল, সম্ভ্রান্ত পরিবার ছিল। কিন্তু আপনি পরিবার কি পেলেন? প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 90.2 আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এবং আজকে সত্যের মঞ্চে সত্যের আসনটি আলোকিত করেছে নিজের জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো দিয়ে লুবনা। তার জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করে সে লাখো মানুষকে সচেতন করে যাচ্ছে যে হয়তো মানুষের অনেক ভুল থাকবে, কিন্তু সেই ভুলের জায়গাটিতে আপনি যেন আরেকটি ভুল না করে ফেলেন, সেই ভুল সংশোধনের জায়গাটিতে যেন আপনার আরেকটি ভুল না হয়ে যায়। তাহলে ভুলে ভুলে চারিদিকে শুধু ভুলেই ভরে যাবে, অপরাধী ভরে যাবে। অন্তত যে সুখের লাগিয়া যে ঘর আসলে বাঁধার চেষ্টা করবেন সেটা আসলে অনলি পুড়িয়ে যাবে, কিন্তু বাস্তব অর্থে তেমন কোনো সমাধান আসবে না। আমরা তার কাছে ফিরতে চাই। তারপরে কি করলো আপনার দ্বিতীয় যে স্বামী ছিল, তিনি তো আপনাকে সবকিছু জেলে শুনে বিয়ে করেছে। তো আমি অক্টোবরের দিকে, তখন বড় মেয়ে সমমানী পরীক্ষা দেবে, আমার ছেলেও সমমানী পরীক্ষা দেবে। তো তখন বাড়িতে ছিল, আমাকে তখন ওই মুহূর্তে পরীক্ষার 1 মাস আগে আমাকে নিয়ে যায় বাসা ঠিক করে, আলাদা পরীক্ষা যেহেতু সামনে, পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে না, এক জায়গায় থাকলে করবে, তো বাসায় উঠি। কিন্তু একটা জিনিস কি যে আমাদের বিয়ে তো বিয়ে, হ্যাঁ, তো তার সাথে তো আমার প্রথম জীবন, প্রথম দিন। তো ওই বাসায় ওঠার পরে তার ওরকম সে করলো কি, একটা চাকরি করে ওর এক ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মেয়েরা পরীক্ষা দেবে, ভর্তি পরীক্ষা দেবে, ওদেরকে ইনভাইট করলো প্রথম দিনে। ওদিনই কিন্তু বাসায় আমরা উঠেছি। তো ওদেরকে ইনভাইট করলো, ওরা এসে বাসায় থাকলো। তো এক রুমে ওরা থাকলো, আর এক রুমে আমরা 3 মেয়ে, মানে 2 মেয়ে আমি ও ছিলাম। তো মানে জিনিসটা আমাকে এতটাই খারাপ লাগলো, ওকে আমি বললাম যে আজকে যাই হোক আমাদের প্রথম, তুমি এটা কি করলা?
এটা কেমন? মানে একটা আছে না যে কথাবার্তা বলবো, সেটাও তো একটা জিনিস যে আমরা পরিচিত হব। পরিচিত কি মানে পরিচয় তো এমনিতেই আছে, কথাবার্তা বলতেছি, মেয়েদের সাথে কথা বলতেছি, আমি ওই বাসায় আসা যাওয়া করি। কিন্তু নতুন বাসা, নতুন নিয়েছি, একটু গোছানোর ব্যাপার আছে। একটা হুট করে মেহমান নিয়েছে, আমি জিনিসপত্র কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব, কি করব না করবো, সবকিছুতে তো একটা মেন্টাল ব্যাপার আছে। কোনো কিছুই তো আমি করতে পারবো না, কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি তার মেন সমস্যা হলো যে, যেটা আমি পরবর্তীতে জানতে পারি, সে একটা মেয়েকে বিয়ে করে, খ্রিস্টান মেয়ে। তার ওয়াইফকে প্রথম ওয়াইফ থাকাকালীন তাদের বাসায় কাজ করতো মেয়েটা, ইস্টার্ন একটা মেয়ে, ওই বাড়িতে আসা যাওয়া করতো। তার ওয়াইফ আবার নিতান্ত একটা ভালো মানুষ ছিল, অনেক ভালো। তার ফ্যামিলিতে তার যতটুকু ব্যাকগ্রাউন্ড আমি তার এগুলো যেভাবে বের করেছি, ওনার এগুলো আমি সব কিছু জানছি। এবং ফ্যামিলির মানুষের কাছ থেকে, আমার যাদের কাছ থেকে, ওনার কাছ থেকেও তার প্রশংসা সবসময় প্রতিনিয়ত শুনতাম। আমার শাশুড়ি সবসময় কান্নাকাটি করতো। আপনি কি জানলেন ওই রাতে যে সে ওই রাতে জানি নাই, মানে এটা জানছি পরে। সে মানে খ্রিস্টান একটা বউ তার ছিল, মানে ওর ওয়াইফ থাকাকালীন তাকে বিয়ে করে না, মানে পরকীয়া ভাবে তাদের সাথে এরকম সম্পর্ক ছিল, মানে অনেক একবারে জটিল ঘটনা ওগুলা। ওর কারণেই তার প্রথম ওয়াইফ মারা যায়। তারপর খ্রিস্টান হয়ে থাকা অবস্থায় আপনাকে আবার বিয়ে করেছে। কিন্তু তাকে জানা নেই, কিন্তু তাকে এমন ভাবে আমাকে সম্পূর্ণ, আমি ওখানে যে বুঝতে পারি যেটা আমাকে সম্পূর্ণ সে ইউজ করছে, এক সন্তানদের জন্য আমাকে ব্যবহার করছে। তাদের বাসায় এখন একটা মানুষের দরকার, ওই বাসায় সে থাকতে পারতেছে না তার ফ্যামিলির সাথে, কারণ এগুলো নিয়ে প্রতিনিয়ত তাকে কথা বলছে। তাকে বিয়ে করার কথা বলছে, সে করতেছে না। ওই যে এমন একটা কাকে বিয়ে করার কথা বলছে? মানে আমার সেকেন্ড হাজবেন্ডকে। ওনার সাথে তো আপনার বিয়ে হয়ে গেল, ফ্যামিলি তো জেনে জানাজানি হয়ে গেল, তারপর আবার তার সাথে তার কার বিয়ের কথা বলছে? ঠিকই, আগে থেকে ওইখান থেকে বের করে দেওয়ার জন্য, সে সংসার করার জন্য তাকে প্রেশার দেওয়া হচ্ছিল। কিন্তু সে এমন একটা, আমার মতো এমন একটা মেয়ে, বোকা মেয়ে খুঁজে পাচ্ছিল যে তার ছেলে মেয়ে আছে, ওইটাই তার একটা, আমার একটা দুর্বল পয়েন্ট। সে ভাবছে যে এটা আমার একটা দুর্বল, যে আমার বাচ্চাদের জন্য বাধ্যতামূলক। আরেকটা হচ্ছে যে সে তো আগে থেকে লতার সাথে তার পরিচয়, লতার কাছ থেকে সে সব খবর জেনেছে। তো এর চেয়ে দুর্বল জিনিস তার নাই। আলটিমেটলি আপনার গৃহ পরিচারিকা যেটাকে বলে, এক ধরনের সার্ভ করার একটা মানুষ দরকার ছিল, সেভাবে আপনাকে নিয়ে গেছে। ওকে, তারপর কি হলো? ওখানে আস্তে আস্তে মানে সবার সাথে পরিচয় করাই দিচ্ছে, জানাচ্ছে। কিন্তু এদিক দিয়ে দেখা যায় কি যে সে বাসায় যদি, ঢাকায় যদি থাকতেছে 2 দিন, 3 দিন সে দেশে থাকতেছে। কি ব্যাপার, আমি এখানে নতুন আসলাম, আমি চিনি না, জানি না। তুমি মানে একটা আছে না যে একটা ভালোবাসার ওরকম কোনো কিছুই তার কাছে পাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমি বড় মেয়ের কাছেই জানতে পারলাম তোমার আম্মু কিভাবে মারা গেল। মানে কারণ সে তো তখন একটু বুঝে, ক্লাস 3 না 4 তখন পড়ে, তখন তার মা মারা যায়। তো ওর কাছে আস্তে আস্তে জানতে পরে এগুলা সে ডিটেলস আমাকে সব বললো, যে আর আমাকে আম্মু বললেই ডাকতাম। পরবর্তীতে তার আম্মু বলে আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছিল। আর ছোট মেয়ে তো একবার পাগল, কোনো কিছু হলেই আম্মু। আর বড় মেয়ে হয়েছে কি, সে তো অনেক কিছু বুঝে। যখন ও ফ্যামিলিতে যেত, ফ্যামিলি দ্বারা উল্টাপাল্টা একটু কথা বলে আইসা আমার সাথে 2 দিন কথা বলতো না। পরে আবার দেখা গেল যে আসলে তারা যে কথাগুলো বলতেছে তার কোনো কিছুই না, আমি তো তাদের সাথে ফ্রিলি। তো যখন আমি এটা জানতে পারি যে তার একটা খ্রিস্টান আছে, তখন আমি বললাম যে তুমি আমাকে এই জিনিসটা জানালে না। তুমি জানো যে আমার সন্তান আছে, আমি তাদের জন্য যেভাবে হোক কোনো কথা তো আমার লুকাই নেই। তুমি যদি আমাকে তখন বলতা যে আমার এটা আছে, তুমি কি মাইনা থাকতে পারবা? আমার প্রথম স্ত্রী কিন্তু এইভাবেই মানতে পারে নাই, সে চলে গেছে ভিতরে। তাই এখন তুমি কি চাও যে আমি এটা ভিতরে যন্ত্রণা সহ্য করে এরকম একদিন সরে যাই? তা আমার তো